আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। বস্তিবাসীদের করোনার টিকাদান শুরু, বেশিরভাগ মানুষ পেলে দেয়া হবে বুস্টার ডোজ বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকার সংকট নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের বললেন মির্জা ফখরুল। বিদেশে যাবার আবেদন নতুন করে গ্রহণের কিছু নেই সংসদে আইনমন্ত্রী। টিকটক রাজকে গ্রেফতার করেছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রতারণা, নারীদের সাথে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইলের অভিযোগ। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শেষ শ্রদ্ধা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবারে বিস্তারিত। শুরুতেই করোনার টিকাদান প্রসঙ্গ। করোনা প্রতিরোধে এবার টিকাদান কর্মসূচি শুরু হলো বস্তিতে। সকালে রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টিকাদান কর্মসূচি পরিদর্শন করে 18 বছরের ঊর্ধ্বে সকল বস্তিবাসীকে টিকার আওতায় আনার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সেলিম রেজা। তিনি জানান, বস্তিবাসীদের জন্য এর মধ্যে 5 লক্ষ টিকার বরাদ্দ দেওয়া হয়েছে। রাকিব হাসানের রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার পর করোনা প্রতিরোধে এবার বস্তিবাসীকে করোনার টিকার আওতায় আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে সকালে কড়াইল বস্তিতে 25টি বুথের মাধ্যমে শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। পরিদর্শন শেষে তিনি জানান, প্রথম দিন 15,000 টিকা দেয়া হলেও আগামীকাল থেকে এর সক্ষমতা বাড়িয়ে প্রতিদিন 20,000 বস্তিবাসীকে টিকা দেয়া হবে। আমরা এই বস্তিবাসীদের জন্য 5 লক্ষ টিকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে আমরা পেয়েছি। আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি যাতে সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আজকে 15,000 মানুষকে আমরা টিকাদান কর্মসূচি শেষ করতে পারি। এনআইডি কিংবা জন্ম সনদ না থাকলেও টিকা নিতে পারবেন বস্তিবাসীরা। সেলিম রাজা বলেন, কর্মজীবীদের জন্য টিকাদান কর্মসূচি চালু থাকবে শুক্র ও শনিবার। কর্মজীবী যে সকল মানুষ আছেন যারা আজকে বাইরে কাজে চলে গেছেন, যারা আজকে এখানে টিকা দেওয়ার সময় উপস্থিত নাই, তাদের জন্য আমরা শুক্রবার শনিবার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করছি 1 লক্ষাধিক মানুষ এই কড়াইল বস্তির আওতায় আমাদের কাছ থেকে টিকা নেবেন এবং যেই পর্যন্ত কড়াইল বস্তিতে 18 বছরের উপরে সকলের টিকা দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। কড়াইল বস্তিতে বসবাস করেন নিম্ন আয়ের প্রায় 2 লক্ষ মানুষ। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় বস্তিবাসীদের। সরকার টিকাটা দিচ্ছে, খুব ভালো লাগিছে। টিকাটা দিচ্ছে, আমার কোনো সমস্যা হয়নি, ভালোই লাগতেছে, খারাপ না। আমরা অনেক খুশি, আমাদেরকে অনেক সহযোগিতা হয়েছে, কারণ আমাদের চাকরি করি। প্রধানমন্ত্রী ধন্যবাদ। আমরা যে জায়গার আড়ন লাগছে না, এই জায়গার মধ্যে আমরা ধন্যবাদ দিলাম প্রধানমন্ত্রী। সহজেই টিকা নিতে পেরে খুশি তারা। আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আমরা খুব খুশি। টিকাটা নিয়ে মনে হচ্ছে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে পারবো। সরকারকে অনেক ধন্যবাদ যে আমরা খুব সহজেই টিকাটা পাইছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা টিকা প্রয়োগের নির্দিষ্ট টার্গেট পূরণ হলে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের উপহার দেয়া করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা জানান। সৌদি আরবের মতো বিভিন্ন দেশ করোনার টিকা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, দেশের টিকার কোনো সংকট নেই। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান হাবিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে সৌদি আরবের উপহার দেয়া 15 লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর অনুষ্ঠান। সৌদি আরবের এই উপহার হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। 1.5 million vaccine from Saudi Arabia as a gift to Bangladesh to translate the distinguished relationship between Saudi and Bangladesh. অনুষ্ঠানে
সিনোফার্মের টিকা 2 ডোজ সম্পন্ন করেও প্রবাসীদের সৌদি আরবে গিয়ে কেন কোয়ারেন্টাইন করতে হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উভয়ই। আমাদের যারা এখান থেকে ওয়ার্কার যায়, যারা সিনোফার্ম বা চাইনিজ ভ্যাকসিন নিয়ে যায়, তাদেরকে কোয়ারেন্টাইনে করতে হয়। তো এখন আমি ওনাদেরকে বললাম, বা এর আগেও বলা হয়েছে যে WHO অ্যাপ্রুভ যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো জানি সৌদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় করছে এবং সেটা তারা দিবে, কিন্তু না দেওয়া পর্যন্ত সেই নিয়ম মেনেই আমাদের লোকজন যেতে হবে। And inshallah, I just had a discussion with the Honorable Minister of Health to write to government of Saudi Arabia to consider the Chinese vaccine, and inshallah they will respond positively, inshallah. করোনা ভ্যাকসিনের সবশেষ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 21 কোটি ভ্যাকসিন ক্রয় করেছি এবং 11 কোটি আমরা পেয়েছি, রিসিভ করেছি এবং 8.5 কোটির বেশি আমরা দিয়েছি। এখন আমরা প্রায় প্রত্যেক দিন 15 লক্ষ ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, কারণ আমরা প্রায় 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি এবং যেভাবে অন্যান্য দেশে কিন্তু শুরু হয়েছে বুস্টার ডোজ, আমেরিকাতে বা ইউরোপে দেওয়া হয়েছে, আমরাও সেটা চিন্তা ভাবনা করছি। সৌদির মতো বিভিন্ন দেশ ভ্যাকসিন নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। So we are thankful to Saudi Arabia. Saudi Arabia is a good friend of Bangladesh, and our friendship is rock solid. Over the last few years, they have been helping us a lot. সাইদুর রহমান আবির, MyTV, ঢাকা। করোনার কারণে বিলম্বে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, বিলম্বের বিষয়টি আগামী বছর সমন্বয় করা হবে, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকালে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিশ্বে অতিমারি চলছে মন্তব্যে তার মধ্যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান দীপু মনি। এবারে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার কিছু হলে তার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মানবিক দিক বিবেচনায় নিয়েও খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্য নয়, এই বাংলাদেশের 16 কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন। তার পরিবার থেকে আবেদন করা হয়েছে যে অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হোক। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন 401 ধারায় নিষ্পত্তি করা হয়ে গেছে। নতুন করে আবেদন গ্রহণের কিছু নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদ অধিবেশনে একথা বলেন আইনমন্ত্রী, বলেন চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সুবিধাই তিনি দেশে পাচ্ছেন। এর আগে ঘটনার 72 ঘন্টা পরে ধর্ষণের মামলা না নিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারকের মামলার রায়ে পর্যবেক্ষণ প্রসঙ্গে অপর এক সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন। কাকে সরাবেন, কাকে রাখবেন, দ্যাট আই অলসো ডিড নট সাজেস্ট। মাননীয় প্রধান বিচারপতি, এই ব্যাপারটা আপনি একটু দেখবেন। এটা কি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, সরকারের একজন সদস্য হিসাবে জনগণের কাছে আমার যে জবাবদিহিতার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধের থেকে আমি এটা করেছি। আমি অন্যায় করেছি, ওনারা যদি বলেন অন্যায় করেছি, ওনারা বলতে পারেন, কিন্তু জনগণের চোখে আমি অন্যায় করি নাই। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 জনকে চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। চিহ্নিত করা 4 জনকে প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। অভিযুক্তদের বিরুদ্ধে অফিসিয়াল প্রসেস অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জমা দিয়েছে এবং সেই অনুযায়ী অ্যাকশন চলমান আছে। এটা ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা চলমান থাকবে। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে, সেই অনুযায়ী হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ আব্দুর রাকিবকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। রাকিব দীর্ঘদিন যাবৎ টিকটক, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে আসছিল। সে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের প্রলুব্ধ ও প্রতারিত করে অর্থ আদায় করত বলে ব্রিফিংয়ে জানায় র্যাব। এসকালিটনের রিপোর্ট। আসলে এটি কোনো সিনেমা বা নাটকে হিরোর চরিত্রের অভিনয় নয়। টিকটকের নামে ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজ নামের এই প্রতারকের প্রতারণা। ব্ল্যাকমেইল, অর্থ আত্মসাৎ ও নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন। র্যাব বিজিবির ভুয়া পরিচয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রতারক আব্দুর রাকিব ওরফে রাজকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক, সিম কার্ড সহ বিভিন্ন সরঞ্জামাদি। রাজ একজন আবাসিক হোটেলের গার্ড হলেও আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে মুখরোচক টিকটক তৈরি করে নারীদের টার্গেট করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। ব্ল্যাকমেলের মাধ্যমে 1.5 বছরে বিয়ে করেছে 4টি। শতাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক। সে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতো এবং সে এগুলো ইমু হোয়াটসঅ্যাপ, তারপরে তার যে নিজের যে টিকটক যে পেজ, এর মাধ্যমে সে ছড়িয়ে দিত। টিকটকের মাধ্যমে ইতিমধ্যে সে 4টি বিয়ে করেছে, অধিকাংশই তার ডিভোর্স হয়েছে এবং শতাধিক নারীর সাথে তার সম্পর্ক রয়েছে এবং এদের সাথে বিভিন্ন দুর্বল সময়ের বা বিভিন্ন ধরনের ছবি এডিট করে সে এই ছবিগুলো সে কন্টেন্ট করেছে। রাজ টিকটকের নামে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেল করতে বলে জানান তিনি। সেই টিকটকের মাধ্যমে সে যে সকল নারীদেরকে ফলো করতো, যারা মোটামুটি বিত্তশালী এবং যাদের অবস্থা, এবং এমনকি আমরা তার সাথে কথাবার্তা যেটা জেনেছি, সে অলংকার পরিহিত যদি কোনো টিকটক নারী এরকম দেখতো, তাদের সাথে সে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। তবে প্রতারক রাজের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া না গেলেও অসংখ্য নারীর সঙ্গে ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে। মামলা হয়েছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন। যেহেতু সে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সেই ধরনের প্রতারণা করেছে, সো ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিল। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। কোনটি ডিজেল চালিত আর কোনটি সিএনজি চালিত, রাজধানী বিভিন্ন রুটে চলাচলকারী শতভাগ বাসকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। প্রজ্ঞাপন জারির 1 সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বাড়তি ভাড়ার অভিযোগ তুলে এ থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাইছেন সাধারণ যাত্রীরা। শিউলি রোজা রিপোর্ট। নতুন ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরপরই বিআরটিএ ভাড়া নির্ধারণের চার্ট মালিক সমিতির নেতাদের কাছে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়াও সেই চার্ট প্রতিটি পরিবহনে ঝুলিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নতুন ভাড়ার চার্ট দেখা যায়নি অনেক বাসে। হাতে গোনা কয়েকটিতে দেখা মিলেছে ভাড়ার চার্ট। প্রতিটা বাসে স্টিকার লাগানো উচিত, কোনটা সিএনজি ভিতরে নট বাইরে এবং কোনটা ডিজেল চালিত। বাসে যদি লেখা থাকতো যে এটা ডিজেল চালিত এবং এটা গ্যাসে চালিত সিএনজি যেটা, তো এইভাবে যদি আলাদা আলাদা লেখা থাকতো যাত্রীদের সুবিধা হতো এবং ভাড়ার তালিকাটা যদি বাসে লাগানো থাকতো। ভাড়া যেভাবে বাড়ছে, মানুষের দৈনন্দিন ইনকাম তো আসলে ওইভাবে বাড়ে নাই। এটা নিয়ে আসলে সাধারণ মানুষের কথা আসলে সরকার ভাবে নাই। এতে করে নতুন ভাড়ার বিষয়ে যাত্রী ও পরিবহন হেল্পারদের সঙ্গে বিভিন্ন সময় ঘটছে বাকবিতণ্ডা। অনেক প্যাসেঞ্জার আগে ভাড়া দিতে চায়, অনেক প্যাসেঞ্জার দিতে চাই 5 টাকা করে বেশি লই। যেই ভাড়া ছিল সেই ভাড়া থেকেও কম দেয়। তেলের দাম বাড়তে এটা মানতেই চায় না, ঠিক আছে।
এটা আমাদের কাছে কখনোই মানতে চায় না যে এটা বাড়ছে, যে এটা মানে না। কেউ দেয় না রে বাবা। যাত্রীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় খুচরার অজুহাত দেখেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। খুচরা হচ্ছে না, দেখা যাচ্ছে 10 টাকা ভাড়া, ওইখানে 15 টাকা নিচ্ছে, কিন্তু ভাড়া হচ্ছে এখন 2 টাকা বাড়তি, কিন্তু ওরা 15 টাকা নিয়ে নিচ্ছে। 10,000, 11,000, 1,000 একই ভাড়া নেয়। আমরা যাতে সাধারণ পাবলিক আমরা যাতে বুঝতে পারি যে কোনটা কোনভাবে চলছে, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। এমন হয়রানি থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান সাধারণ যাত্রীরা। শিউলি রোসা, মাই টিভি, ঢাকা। কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হয়েছে। দাফনের আগে শ্রদ্ধা জানাতে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত আজিজুল হক রাজশাহীর নিজ বাড়িতে গত রাত 9:30টায় ইন্তেকাল করেন। প্রতিনিধি শাহরিয়ার অন্তুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোবালিক করিম। যদি বলে যে আপনি কি প্রেম করেছিলেন, হ্যাঁ, সে কোন ক্লাস 9-এ। 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাতেই রাজশাহীর নিজ বাসভবনে ভিড় করেন পরিজনসহ সাহিত্যাঙ্গনের সংশ্লিষ্টরা। শোকার্তদের স্মৃতিচারণায় উঠে আসে হাসান আজিজুল হকের জীবনের নানা দিক। ওনার লেখার মধ্যে উনি সাহিত্যের মধ্যে উনি জীবন দর্শনকে অত্যন্ত চমৎকারভাবে তুলে এনেছেন। এজন্যই উনি ওনার লেখা এবং ওনার জীবন দর্শন একটু ব্যতিক্রম। স্যারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে তুলে ধরতে পারি, তার চেতনা অনুযায়ী কিছু কাজ করতে পারি, তাহলে হয়তো তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। তার চলে যাওয়ায় সাহিত্যাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা কোনোদিনই পূরণ হবে না বলে জানান বিশিষ্টজনেরা। বাঙালি জাতি যখনই কোনো গভীর সংকটে পতিত হবে, আমরা হাসান স্যারকে স্মরণ করলেই সেই সংকট থেকে উত্তরের আমরা পথ দেখতে পারি। আমরা জানি যে তিনার সাহিত্য চর্চায় যে তিনি যে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু না, ভারতবর্ষেও কিন্তু তিনি তার অবদান রেখেছেন। দুপুর 12:15টার দিকে প্রিয় কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সামনে রাখা হয় তার মরদেহ। এরপর শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জানাজা অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে চিরনিদ্রায় সমাহিত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চত্বরে। সমাজের কাছে দায়বদ্ধতায় মানুষের কথা, সমাজের কথা বারবার ফুটে উঠেছে হাসান আজিজুল হকের লেখনীতে। 1939 সালে 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে জন্ম নেন তিনি। 1960 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রির পর 1973 থেকে 2004 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেন। 31 বছর অধ্যাপনার পর 2004 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। বার্ধক্যজনিত কারণে বহুদিন থেকেই তার শরীর ভেঙে আসছিল। গত আগস্টে হাসপাতালে ভর্তি হবার পর কিছুটা সুস্থ হয়ে ফিরে এসেছিলেন রাজশাহী নিজ বাড়িতে, ছিলেন চিকিৎসায়। মোবাল্লিক করিম, মাই টিভি। ই কমার্স প্রতিষ্ঠানে মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পদক্ষেপের বিষয়ে আদালতকে অবহিত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। 23 নভেম্বরের মধ্যে সরকারের নেওয়া পদক্ষেপ জানাতে পুনরায় সময় বেঁধে দিয়েছে আদালত। এছাড়া ই কমার্স প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর পলিসি এবং ই কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা 16 সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। গত 20 সেপ্টেম্বর ই কমার্সের গ্রাহকদের স্বার্থ অধিকার রক্ষায় জাতীয় ডিজিটাল কমার্স পলিসির ম্যান্ডেট অনুসারে একটি স্বাধীন ই কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট মামলাটি দায়ের করা হয়। রাজস্বকে বলেছিলেন যে এই কোম্পানিগুলো রাজস্ব দেয় কিনা এটি রিপোর্ট দায়ের করো, আর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বলেছিলেন যে তারা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত আছে কিনা এই ব্যাপারটি রিপোর্ট দায়ের করো। আর মিনিস্ট্রি অফ কমার্সকে বলেছিলেন যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তার রিপোর্ট আদালতের জন্য সাবমিট করা হয়। এই রিপোর্টগুলো এখন আদালতে আসেনি, এই জন্য উৎসাহ প্রকাশ করেছেন। দীর্ঘ 7.5 মাস পরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 310 পর্যটক নিয়ে আজ সকাল 9:30টার দিকে যাত্রা শুরু করেছে পর্যটনবাহী জাহাজ ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট দিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজটি ছাড়ে। বেলা 12টার দিকে পর্যটকবাহী জাহাজটি দ্বীপে পৌঁছে। এর আগে 7.5 মাস বন্ধ থাকার পর এই মৌসুমে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে শুরুতে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী এই জাহাজটি চলাচলের অনুমোদন দেয় প্রশাসন।
দিন পরে আমরা বের হতে পারছি অ্যান্ড থ্যাঙ্কস টু দিস শিপ অ্যান্ড থ্যাঙ্কস যে এটা চলতেছে, নাহলে তো এতদিন আমরা অনেক কনফিউজ ছিলাম যে আমরা যেতে পারবো কি পারবো না। আমাদের ভার্সিটির র্যাক ট্যুর হিসেবে আমরা সেন্ট মার্টিনকে পিক করতে পারতেছি, তো এটা আমাদের জন্য আসলে আমরা সৌভাগ্যবান। আজকে প্রথম জাস্ট চলাচল শুরু করেছে, আগামীকালকে 2টা চলবে, পরের দিন থেকে পুরোপুরি চলবে। মুঠোফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে যেমন বেড়েছে বিক্রি, তেমনি অকেজো হওয়ার সংখ্যাও কম নয়। আর এটি সারাই এবং সূচনাটা অপেশাদারিত্বের সাথে হলেও বর্তমানে রূপ নিয়েছে একটি শিল্পে, যার সুফল আসছে দেশে। নতুন সেট ক্রয় না করেই মেরামতের মাধ্যমে গ্রাহকের হাতে তুলে দিয়ে প্রায় 15 বিলিয়ন টাকা বাঁচাতে অগ্রণী ভূমিকা রাখছেন ফোন সার্ভিসিং পেশার উদ্যোক্তারা। সাপ্তাহিক আয়োজন মাইটিকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। প্রথম দিকে দেশে মোবাইল ফোন সারাইয়ের সূচনা ছিল রেডিও কিংবা এমন জাতীয় গ্যাজেট মেরামতকারীদের হাতেই। কিন্তু দিন দিন এই মোবাইল ফোন ব্যবহার বাড়ার সাথে সাথে আধুনিকায়নের জন্য প্রয়োজন পড়ছে দক্ষ বিশেষজ্ঞ পেশাদার ফোন সার্ভিসিংকারীদের। এতে গত 20 বছরে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রায় 5 লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পেশার সাথে জড়িত। প্রায় 25 লাখ লোকের জীবিকা নির্বাহ হচ্ছে এর মাধ্যমেই। 16 কোটি মানুষের জন্য এই 5 লক্ষ মানুষের সার্ভিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আসলে যেটা করছেন আপনি অলরেডি সুন্দর করে বললেন যে আমরা যে ফোনগুলো ব্যবহার করছি সেটা লংগিভিটি বাড়ায় দিচ্ছে। শুধু তাই নয়, পুরনো সেট পুনরায় ব্যবহার উপযোগী করে নতুন সেট ক্রয় না করায় প্রায় 15 বিলিয়ন টাকা এবং অপারেটর কল ট্যারিফ দ্বারা প্রায় 45 বিলিয়ন টাকা সহ সর্বমোট 60 বিলিয়ন টাকা প্রতি বছর রক্ষায় ভূমিকা রাখছেন মোবাইল ফোন সার্ভিসিং পেশাদার উদ্যোক্তারা। আমি হয়তো 500 টাকা দিয়ে সেটাকে রিপেয়ার করে আমি আরো 1 বছর চালাচ্ছি, সুতরাং আমি কিন্তু সেটা সার্ভিস টাইমকে বাই করছি, সুতরাং আমার একটা ফিনান্সিয়াল গেইন সেখানে আছে। এটা আমরা দেখি, এটা আমরা বুঝি। যেটা আমরা দেখি না বা বুঝি না সেটা হচ্ছে আমি যে আরো 1 বছর চালালাম, খুব সিম্পল স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, জাস্ট 3 বছর যে ফোনটা চালানো যায় সেটা যদি আর 1 বছর কোনোভাবে রিপেয়ার করে বাড়িয়ে চালানো যায় তাহলে ই ওয়াস্টে কন্ট্রিবিউশন 25%, মানে 4 ভাগের 1 ভাগ কমে যাবে। তবে এমন পেশাদারিত্বের জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণের সাথে সাথে গ্রাহকের আস্থা অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেই ফোনগুলো একেবারে ফুললি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা এক্সট্রা সুবিধা পাবে কাস্টমার, সেটা হলো ওনাদের যেই পার্টসটা সমস্যা এটা কিন্তু আমরা বাইরে থেকে সরাসরি ইম্পোর্ট করে দিতে পারবো। আপনার মাদারবোর্ডের সমস্যা হলে যদি ফুললি ড্যামেজ হয় মাদারবোর্ডটা, উনি চাইলে কিন্তু আমাদের অনেক সময় দিয়ে অনেকের মধ্যে আমরা কিন্তু এটা পারচেস করতে পারবো নতুন মাদারবোর্ড। এর সাথে প্রয়োজন নির্দিষ্ট পরিমণ্ডল, যাতে গ্রাহক ভোগান্তি কমার পাশাপাশি সুলভভাবে এই প্রতিযোগিতামূলক সেবা। দেখলাম যে বর্তমানে এখানে ভালো হইতেছে, কাজ অনেক ভালো, সব দিকে পারফেক্ট হয়, সব কিছু ভালো লাগে আমাদের কাজগুলো। যদি ভালো সার্ভিস হয় আবার আসবো। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বস্তিবাসীদের করোনার টিকাদান শুরু, বেশিরভাগ মানুষ পেলে দেয়া হবে বুস্টার ডোজ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকার সংকট নেই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের, বললেন মির্জা ফখরুল। বিদেশে যাবার আবেদন নতুন করে গ্রহণের কিছু নেই, সংসদে আইনমন্ত্রী। টিকটক রাজকে গ্রেফতার করেছে র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা, নারীদের সাথে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইলের অভিযোগ। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শেষ শ্রদ্ধা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত। যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র চীন, সম্পদের পরিমাণ $120 ট্রিলিয়ন, ম্যাককিনসির তথ্য প্রকাশ। এবং পাকিস্তানের বিপক্ষে 16 সদস্যের টি-20 দল ঘোষণা বিসিবির, বাদ পড়েছেন মুশফিকুর, লিটন ও সৌম্য, নতুন মুখ 4 জন। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।